সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কি বলো, বাফার দ্রবণের কৌশল দেখিয়েছিলাম এবং কৌশলটাই তোমার সিলেবাসে আছে। আমি আবার বলছি, কৌশলটা পর্যন্তই তোমার সিলেবাসে আছে, কিন্তু যে জিনিসটা এখন পড়াবো সেটা সিলেবাসে না থাকলেও পড়তে হবে, কারণ প্রশ্ন যদি অনেক সময় ঘুরাই দেয়, একটু ঘুরে গাড়াই করলে তো কিছু করার নাই। এখানে প্রশ্নগুলো তোমাকে অবশ্যই করতে হবে, সলভ করতে হবে। প্রথমে দেখো বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, তাহলে প্রথমে লেখো বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, সবাই লিখো বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, সবাই লিখো বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। প্রথমে লেখো বাফার দ্রবণের, যে বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, দ্রবণের পিএইচ নির্ণয়, পিএইচ নির্ণয়, সবাই একটু লেখো বাফার দ্রবণে কি নির্ণয় বলো তো, পিএইচ নির্ণয়, একটু মাথায় রাখবা বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। সবাই লিখো বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, সবাই লিখবে বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। আচ্ছা, প্রথমে একটু খেয়াল করো, বাফার দ্রবণের পিএইচ যদি নির্ণয় করতে হয়, এই সংক্রান্ত যে সমীকরণ, এটাকে হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ অথবা হ্যাসেলবাগ হ্যান্ডারসন সমীকরণ, একই কথা বলা যায়। তাহলে এই যে হ্যাসেলবাগ, এই যে হ্যাসেলবাগ হ্যান্ডারসন সমীকরণ, বাক খ হ্যান্ডারসন সমীকরণ, হ্যাসেলবাগ হ্যান্ডারসন সমীকরণ, হ্যাসেলবাগ হ্যান্ডারসন সমীকরণ, সবাই লিখো হ্যাসেলবাগ হ্যান্ডারসন সমীকরণ। আচ্ছা, এবার দেখ এদিকে দেখাও, হ্যাসেলবাগ কি সমীকরণ বল, হ্যান্ডারসন সমীকরণ। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করবো, সেটা হচ্ছে মনে করি একটা বাফার, এখানে লিখলাম মনে করি একটি বাফার, মনে করি একটি বাফার, একটি বাফার কোনটা, CH3COOH, তার সাথে CH3COON, এটা একটা বাফার। তাহলে এই বাফারটা যদি হয়, এটা একটা অম্লীয় বাফার, এটা একটা কি বাফার বলো, অম্লীয় বাফার, অম্লীয় বাফার। এই বাফারটাতে যদি CH3COOH যদি ভাঙে, তাহলে একটু খেয়াল করো, যদি ভাঙে তাহলে কি উৎপন্ন হবে, CH3COO আর এখানে H+ হবে। তার মানে কি, এটা উপমুখী চিহ্ন দেওয়ার কেন, কারণ এটা শতভাগ কি হয় না বলো, বিয়োজিত হয় না। এখন যদি কোনো একটা লবণ যদি হয়, লবণ, তার মানে CH3COON যদি হয়, তাহলে এটা শতভাগ বিয়োজিত হবে, শতভাগ বিয়োজিত হলে CH3COO মাইনাস চার্জ হবে, প্লাস এখানে Na+, এটা হচ্ছে লবণ। তাহলে তোমরা মিলে বাফার। এখন দেখো এই বাফারের পিএইচ যদি নির্ণয় করতে যায়, তাহলে কোন সমীকরণ থেকে আসতে হবে, প্রথম সমীকরণ থেকে আসতে হবে পিএইচ যদি নির্ণয় করতে যায়। সুতরাং K ইজ ইকুয়াল টু এসিডের ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে Ka ইজ ইকুয়াল টু উৎপাদের ঘনমাত্রা, যে CH3COO মাইনাস, এই যে এটা উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই কার ঘনমাত্রা বলো, বিক্রিয়কের ঘনমাত্রা, CH3COOH, উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, সবাই লিখো উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। বলো উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই কার ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা, সবাই লেখো। আচ্ছা, এবার দেখো যেহেতু আমরা পিএইচ বের করবো, তাহলে সেহেতু কার হিসাবটা আগে আনতে হবে, H+ এর হিসাবটা আগে আনতে হবে। তাহলে বাই H+ ইজ ইকুয়াল টু বা দিয়ে দেখো বা H+ ইজ ইকুয়াল টু, দেখো H+ ইজ ইকুয়াল টু, দেখো এখানে কি হবে, CH3COO মাইনাস, আর এখানে Ka+, দেখো Ka ইন্টু CH3COOH। লেখা যায় কিনা দেখো, বজ্রগুণ করে পক্ষান্তর করে এটা লিখা যায় কিনা দেখো, হ্যাঁ লিখো, দ্রুত লিখো।
আচ্ছা এবার দেখো, সবাই একটু খেয়াল করে দেখো, এবার দেখো এবার তোমরা একটু খেয়াল করো, পিএইচ যদি বের করতে চাই তাহলে এটা বা দিয়ে যদি আমি লগ নিই, এই যে লগ নিই, লগ অফ, এই যে লগ অফ, আচ্ছা লগ নেওয়ার আগে একটা কাজ করি তোমাদের বোঝার জন্য, দেখো এই কথা নেই, এই এস প্লাসটা আমি এখানে লিখলাম, এস প্লাসটা আমি লিখলাম, কেটা আমি লিখলাম, ইনটু, একটু খেয়াল করো, এটাকে আলাদা করো, দেখো এটা কার ঘনমাত্রা বলো তো? এসিডের ঘনমাত্রা না? কার ঘনমাত্রা? তাহলে এখানে এসিডের ঘনমাত্রা লিখলাম, এসিডের ঘনমাত্রা লিখলাম। আর এখানে দেখো এই দুইটা বাফারের মধ্যে, দেখো এই দুইটার মধ্যে এটা কম বিয়োজিত হয় আর এটা বেশি বিয়োজিত হয়, তার মানে এটার ঘনমাত্রাটাই লবণের ঘনমাত্রা, মানে এসিডের আয়নের ঘনমাত্রা মূলত কার ঘনমাত্রা? লবণের ঘনমাত্রা। আর বলে এসিডের আয়নের ঘনমাত্রা মূলত কার ঘনমাত্রা? মানে এসিডের আয়নের ঘনমাত্রা যেটা, সেটা হচ্ছে মূলত লবণের ঘনমাত্রা। আবার বলো, এসিডের আয়নের ঘনমাত্রা মূলত কার ঘনমাত্রা? লবণের ঘনমাত্রা। আমি আবারও বলছি, এসিডের আয়নের ঘনমাত্রা মূলত কার ঘনমাত্রা? লবণের ঘনমাত্রা। এটা একটু মাথায় রাখবে, এসিডের আয়নের ঘনমাত্রা মূলত কার ঘনমাত্রা? লবণের ঘনমাত্রা। এটা একটু মাথায় রাখবা। তো তাহলে এখানে তোমার পরিবারে, যেমন তোমার বাবা যদি মনে করো 5 লাখ টাকা কামায়, তোমার ভাই যদি 5,000 টাকা কামায়, তাহলে তোমার ভাইয়ের 5,000 টাকার কোনো বেল নেই, কারণ তোমার ভাই কম পরিমাণ, আর তোমার বাবা যেটা কামাচ্ছে সেটাই হচ্ছে মেইন। তাহলে এই দুইটার মধ্যে দেখো, এখানে এসিডের আয়ন আছে, এখানে এসিডের আয়ন আছে, বাট এটা সম্পূর্ণ বিজিত হয়, আর এটা কি হয় না বল? সম্পূর্ণ কি হয় না বল? বিজিত হয় না। তো তাহলে এটার পরিমাণটা খুবই কম, আর এটার পরিমাণটা সবচেয়ে বল, এটার পরিমাণটা খুবই কম আর এটার পরিমাণটা সবচেয়ে বেশি। যদি এটার পরিমাণটা বেশি হয়, আমি আবার বলছি, যদি এটার পরিমাণটা কী হয় বল? বেশি হয়, এটার পরিমাণটা যদি বেশি হয়, তো তাহলে আমাদের কনসেপ্টটা কী থাকবে? এটার ঘনমাত্রাটাই হচ্ছে মূলত কার ঘনমাত্রা? লবণের ঘনমাত্রা। তাহলে আমি লিখতে পারি এখানে, এই জায়গাতে আমি লিখতে পারি, দেখ এই জায়গাতে আমি লিখতে পারি, এটা হচ্ছে লবণ, সল্ট, SALT, সল্টের ঘনমাত্রা। তো পাশে দিয়ে আমি লিখবো যে দ্রবণে বা মিশ্রণে এসিডের আয়নের ঘনমাত্রা, এই যে এসিডের আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু লবণের ঘনমাত্রা। এই কথাটা লিখতে হবে, কেন? সম্পূর্ণ এটা। তো এখন আমি যদি এটাকে পিএইচ বের করতে চাই, তখন কি হবে বলতো? তখন আমাকে যেটা মাথায় রাখতে হবে, সহজ করে দেখ, এদিকে দেখা, সেটা হচ্ছে এখানে বা দিয়ে লগ যদি নিই, লগ এস প্লাস যদি আমি নিই, তাহলে দেখ এদিকে দেখা, তাহলে এই পাশে আমি লগ নিতে হবে, লগ কে নিতে হবে, প্লাস আমাকে লগ এসিডের ঘনমাত্রাটাকে উপরে রাখতে হবে, এসিডের ঘনমাত্রা, আর সল্টের ঘনমাত্রাটা নিচে হবে, একটু ভালো করে খেয়াল কর। তো তাহলে এখন আমাকে বল, উভয় পক্ষে লগ দ্বারা গুণ করে, মানে সবগুলো লগের ক্ষেত্রে গুণ হলে যোগ হয়, জানো তো? লগের ক্ষেত্রে গুণ হলে যোগ হবে, ব্যাপারটা মাথায় রাখবা, লগের ক্ষেত্রে গুণ হলে এটা যোগ হবে, যোগ দেখাবে। করো সবাই, হয়েছে কিনা বলো? ওকে ফাইন। কনসেপ্টটা ক্লিয়ার করবা, কনসেপ্ট আদা আদা করে লাভ নেই, পুরো ব্যাপারটা ক্লিয়ার করবা। ওকে, হয়েছে? আচ্ছা, তাহলে এটার ঘনমাত্রা এসিড আর এটা সল্টের ঘনমাত্রা। এখন দেখো, আমার পিএইচ বের করতে গেলে মাইনাস লাগবে না? তাহলে আমি সবগুলোকে -1 দ্বারা গুণ করবো। তাহলে -1 দ্বারা যদি গুণ করি, তাহলে কী হবে বলো তো? এই যে -1 দ্বারা গুণ করতেছি, দেখো -1 দ্বারা, তাহলে -1 দ্বারা যদি গুণ করি আমি, দেখো মাইনাস লগ অফ এইচ প্লাস, ঠিক এখানেও মাইনাস লগ অফ কে, এখানেও মাইনাস লগ দিয়ে, এখানে কী হবে বলো? এসিডের ঘনমাত্রা লিখবো, আর এখানে কার ঘনমাত্রা লিখবো? সল্টের ঘনমাত্রা লিখবো, লিখলাম। এখন দেখো, এটা মানে কি বলো? এটা মানে পিএইচ না? এটা মানে পিএইচ কিনা বলো? আর এটা মানে পিকে। এখানে যখন মাইনাস সাইনকে প্লাস সাইন করে দেবো, যদি প্লাস সাইন করে দিই, দেখো এইদিকে দেখো, এখানে মাইনাস সাইনকে যদি প্লাস সাইন করে দিই, তাহলে সল্টটাও উপরে যাবে, এসিডটা বুঝো নি? মাইনাস তো এটা আগে গুণ করছি -1 দ্বারা, পরে আমি মাইনাসকে কি করে দিচ্ছি? জোর করে। আর এখানে মাইনাসটাকে উদা হয়েছে কেন? কারণ পিকে সমান মাইনাস লগ অফ কে, জানো তো? তাহলে এখানে মানটা হবে এই লগ অফ, এই যে লগ অফ সল্টের ঘনমাত্রাটা উপরে উঠবে আর এসিডের ঘনমাত্রাটা নিচে থাকবে, দেখো এই কনসেপ্টটা মাথায় রাখবা। ওকে, সল্টের ঘনমাত্রা উপরে আর এসিডের ঘনমাত্রা নিচে থাকবে, দ্যাটস ইট। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে, সল্টের ঘনমাত্রা উপরে আর এসিডের ঘনমাত্রাটা নিচে থাকবে, সল্টের ঘনমাত্রাটা উপরে থাকবে আর এসিডের ঘনমাত্রাটা নিচে থাকবে। সবাই লিখো,
সল্টের ঘনমাত্রাটা উপরে আর অ্যাসিডের ঘনমাত্রাটা নিচে থাকবে। দেখো অ্যাসিড নিচে থাকবে, হ্যাঁ ওকে। আচ্ছা এবার দেখো, এই কথা নাই, এবার দেখো এটাই হচ্ছে আমার মেইন সূত্র। এই সূত্র মানে কি সূত্র, এটাই হচ্ছে আমার পিকের নির্ণয় যে মেইন যে সূত্রটা, সেটা হচ্ছে এটাই। তাহলে মাথায় ঢুকছে কিনা বলো, মাথায় ঢুকছে কিনা বলো, এই কথা বলো। তাহলে এটা হচ্ছে আমার মেইন কি বল সূত্র, হচ্ছে এটা যে পিএইচ হলো পিকে প্লাস লগ সল্ট ডিভাইড বাই এসিড, এটা হচ্ছে আমার মেইন সূত্র। আচ্ছা এটা হচ্ছে কোন বাফারের জন্য বলো? অম্লীয় বাফারের জন্য। এই কোন বাফারের জন্য? অম্লীয় বাফারের জন্য এই সূত্রটা, অম্লীয় বাফারের জন্য। এখন যদি ক্ষারীয় বাফারের জন্য হয় পিকেবি হবে, তখন পিএইচ হবে না, পিওএইচ হবে। এখন যদি আমি লিখি, হ্যাঁ তখন আমি লিখবো ক্ষারীয় বাফারের জন্য। এবার যদি লেখো ক্ষারীয় বাফারের জন্য, তাহলে এখন ক্ষারীয় বাফারের জন্য যদি হয়, ক্ষারীয় বাফারের জন্য তখন কি হবে বলো তো? পিওএইচ হবে। পিওএইচ ইজ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ অফ সল্টের ঘনমাত্রা আর এখানে অ্যাসিডের ঘনমাত্রা। একটু মাথায় রাখবে অ্যাসিড। দেখো কনসেপ্টটা ক্লিয়ার থাকো, সল্টের ঘনমাত্রা আর একটা হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা, কনসেপ্টটা মাথায় রাখো ওকে। সল্টার অ্যাসিড হবে না, তখন সল্টার বেস হবে, সরি বেস হবে। কেন বেস হবে বলো তো? হ্যাঁ বেস হবে, অ্যাসিড হবে না, বেস হবে। আচ্ছা সুতরাং পিএইচ সমান কত হবে বলো তো? 14 থেকে কত বিয়োগ হবে বলো? 14 থেকে কত বিয়োগ হবে? 14 থেকে পিওএইচ বিয়োগ হবে। এখন পিওএইচ এর মান বসাই দাও, সমান কত হবে বলো তো? এই পিওএইচ এর মান বসাই দাও, কত হবে বলো? দেখো এই দাও পিওএইচ মানে এখানে 14 মাইনাস পিকেবি, আর এটা মাইনাস লগ অফ সল্টের ঘনমাত্রা, এখানে মাইনাস হবে আর এখানে বেস। তো তোমরা কি করবে জানো? পিওএইচটা বের করে 14 থেকে মানটা বিয়োগ করে দিবে, দ্যাটস ইট। মানে পিওএইচটা, যদিও বা এটা তোমার সিলেবাসে নাই, তারপরে পড়তে হবে। সিলেবাসে এগুলো নাই, এই জিনিসগুলো নাই। লিখো সবাই লিখো। লিখছো নাকি লিখো না? লিখে হয়েছে কিনা বলো? লিখে হয়েছে, ফাইন। এবার দেখো এই কথা নাই, এবার দেখো এই কথা বলিও না। দেখো কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা বলো? ঢুকছে কিনা বলো? আচ্ছা এবার একটু খেয়াল করো, বাফার দ্রবণ মানে কি বলো তো? একটুখানি অ্যাসিড একটুখানি লবণ, মানে দুটোটার মিশ্রণটাই হচ্ছে বাফার। তাহলে একটা মিশ্রণের ক্ষেত্রে অ্যাসিডের যে আয়তনটা, মানে মিশ্রণের পরে, মিশ্রণের আগে না, মিশ্রণের পরে ক্ষারের আয়তন সেটা সেম না? মানে মিশ্রণের আয়তন এবং কার আয়তন বলো? ক্ষার আয়তন। কেন সেম হবে বলো তো? মানে মিশ্রণের আয়তনটা, ক্ষার আয়তনও সেম, আবার লবণের আয়তনও সেম। কেন বলো তো? কারণ মিশ্রিত হওয়ার পর দুইটা একই পাত্রে মিশ্রিত করা হয়, তাহলে ওই পাত্রের আয়তনটা হচ্ছে দুটোটার আয়তন। মানে বাফার দ্রবণ মানে কি? দুইটা লবণ, একটা লবণ আর একটা হচ্ছে অ্যাসিড, দুইটার মিশ্রণ, অথবা একটা ক্ষার আর একটা কি লবণ। দুর্বল ক্ষার দুর্বল একটা লবণ, আর দুর্বল অ্যাসিড একটা লবণ, এদেরই তো মিশ্রণটাকে বাফার বলা হয়। তো তাহলে এখন যদি আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে চাই, সবাই এটা লিখছো তো? এখন যদি আমি লিখি বেসিকটা, এটা বেসিক, সবাই একটু বেসিকটা লিখো। তো বেসিকটা একটু খেয়াল করো, পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ। দেখো পিকেএ প্লাস লগ অফ এই যে সল্টের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা, আমি লিখলাম অ্যাসিডের ঘনমাত্রা আমি লিখলাম। তো এখন আমাকে বলো যে এখানে এটা সময় এটা লেখা যায় না? পিকেএ প্লাস লগ দিলাম, তাহলে দেখো এই মৌল অফ সল্ট আর মৌল অফ এখানে আয়তন, মৌল অফ অ্যাসিড আর মৌল অফ কি বলো? এটা আয়তন।
কারণ আয়তন আয়তন সেম হবে না, কাটাকাটি যাবে না। তাহলে এটাকে সরাসরি আমরা সূত্র হিসেবে লিখতে পারি পিকে এ, দেখো পিকে এ প্লাস লগ যে মোল অফ সল্ট আর মোল অফ অ্যাসিড। দেখো লিখতে পারি কিনা দেখো তো, মোল অফ সল্ট আর একটা হচ্ছে মোল অফ অ্যাসিড। দেখো মোল অফ সল্ট আর এটা কি বলো, মোল অফ কি বলো। তাহলে এখন আমাকে বলো এই মোলটা তুমি আয়তন যাই হোক না কেন মোলের কোনো পরিবর্তন, কারণ ঘনমাত্রাটা কি আর ঘনমাত্রা ইন্টু আয়তন যেগুলো মোল, এই মোলটা সবসময় কি থাকবে বলো, কনস্ট্যান্ট থাকবে মোলটা। অ্যাসিড যেটা দিবা বাইর থেকে সেই অ্যাসিডের মোলটা কি থাকবে বলো, কনস্ট্যান্ট থাকবে। এখন আমাকে বলো এই জায়গা যখন করবা, তো সুতরাং এটা আরেকটা সূত্র বলা যায় না, এটা আরেকটা সূত্র বলা যায় কিনা বলো, এটা আরেকটা সূত্র বলা যায় কিনা, বলা যায় কিনা বলা যায় কিনা, এটা আরেকটা সূত্র। এইটাকে একটা চিহ্ন দিয়ে আরেকটা সূত্র দাও, এটা আরেকটা সূত্র একটু দাও, এটা আরেকটা সূত্র দাও। আচ্ছা এবার আসো, লিখছো কিনা বলো। এখন আমাকে বলো মৌলের সূত্র কি বলো, মৌল সমান কি বলো, ঘনমাত্রা ইন্টু, দেখো মৌল ইজ ইকুয়াল টু ঘনমাত্রা ইন্টু আয়তন। দেখো ঘনমাত্রা ইন্টু আয়তন এই মৌলগুলো কি বলো, ঘনমাত্রা ইন্টু কি বলো, আয়তন। এই আয়তনটা অবশ্যই কি একক হইতে হবে বলো, লিটার এককে। কিন্তু দেখো এখন তাহলে এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো, সুতরাং আমরা লিখতে পারি না পিএইচ ইজ ইকুয়াল টু, সুতরাং আমরা লিখতে পারি না পিএইচ ইজ ইকুয়াল টু, দেখো পিএইচ ইজ ইকুয়াল টু পিকে এ প্লাস লগ অফ, দেখো এই ঘনমাত্রা, দেখো মৌল ঘনমাত্রা হচ্ছে এস অফ সল্ট ইন্টু বি অফ সল্ট। এখন এই বিটা কি স্যারকে বলো তো, এই বিটা কিন্তু মিশ্রণের পূর্বের বি, মিশ্রণে কি বলো ওই বিটা সেম না, মিশ্রণের পূর্বে আগের বি, মনে রাখবা মিশ্রণের পূর্বের বি এটা, আর ওইটা কি ছিল মিশ্রিত হওয়ার পরের হিসাবটা ছিল। তো এখন আসো এবার এটাকে এই এস অফ অ্যাসিড ইন্টু বি অফ অ্যাসিড, তাহলে এইভাবে লেখা যায় না, যেই লাও সেই কত লেখা যায় কিনা বলো, যায় কিনা এইভাবে প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে এইভাবে মানটা লিখে দিবা। আর অনেক সময় দেখবা তোমাদের গাইড বইগুলোতে ঘনমাত্রা যদি সেম থাকে আয়তন দিয়ে ভাগ করে দেয় ওরা, আয়তনটা দিয়ে, কারণ ঘনমাত্রা কাটাকাটি চলে গেলে আয়তন দিয়ে হচ্ছে না হিসেবটা, গাইড বইগুলো দেখবা যে গুণ না করে সরাসরি আয়তন দিয়ে ভাগ করে দিচ্ছে, এইভাবে সরাসরি করা যায়। তাহলে এটা হচ্ছে বেসিক জিনিস। কি জিনিস এগুলো বলো, বেসিক, সবাই একটু লিখো। এখন আসলে আমরা একটা অঙ্ক করবো, ম্যাথ করবো একটা, তোমাদের কাছে শীত হাতে পৌঁছেছে শীত, দেখো এবার দেখো তোমরা এটা লিখছো কিনা বলো। আচ্ছা একটু লিখে নাও, অ্যাসিড আর এখানে অ্যাসিড এসিএডি অ্যাসিড। আচ্ছা এবার দেখো একটু সবাই, দেখো এই কোশ্চেনের দিকে তাকাও, এই যে দাঁড়া এই কোশ্চেনটা আমরা সলভ করবো। প্রথমে এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটার দিকে তাকাবো, কি হলো রে, আইসে। আচ্ছা এখন তোমরা এই কোশ্চেনটাতে একটু কষ্ট করে, এটা টাইপ 1, এই টাইপ 1 যদি করো তাহলে দেখো প্রশ্নে যদি সরাসরি লবণ এবং সরাসরি কি দেওয়া থাকে, দেখো প্রশ্নে সরাসরি লবণ এবং, দেখো এই যে কোশ্চেনের দিকে তাকাও, টাইপ 1 সরাসরি দেখো লবণের মানটা এটা এনে হবে, এটা এনে হবে, একটু খেয়াল করে এনে, তাহলে এখানে 20 হবে। একটু সরাসরি কি দেওয়া আছে অ্যাসিড, আর সরাসরি কি দেওয়া আছে লবণ, সরাসরি অ্যাসিড আর সরাসরি কি, তাহলে তোমাকে পিএইচ বের করতে হবে। তাহলে মিশ্রণের পিএইচ কত, তাহলে মিশ্রণটা একটা বাফার দ্রবণ হবে, একটুখানি অ্যাসিড একটুখানি মিশ্রিত করলে কি হবে বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণের সূত্র এই যে শর্টকাট পিকে মানে কি, কে এর মান দেওয়া আছে, তাহলে পিকে মানে কি মাইনাস লগ অফ কে, মাইনাস লগ অফ কি বলো, তো তাহলে মানটা বসালে এটার মান কত, মাইনাস লগ অফ কে এর মান কত জানো 4.74, কত বলো 4.744, এই যে 4.744। তো তাহলে এবার একটু খেয়াল করো, মানটা বসাবার কোনো কাজ নাই, জাস্ট সূত্র বসাবা মান বসাবার কোনো কাজ নাই। দেখো সূত্রটা বসাবা আর মান বসাবা, দেখো প্রশ্নটা আগে তুলে নাও। ওরে মা জ্বালা, সূত্রটা এটা লেখো,
তো করো, সবাই করো। জাস্ট মানটা বসাও, আর কোনো দরকার নেই। সূত্র বসাই ডাইরেক্ট মান বসাই দিলে হয়ে যাবে, ডাইরেক্ট সূত্র। তার মানে সরাসরি দেওয়া থাকলে তখন এই সূত্র দিয়ে করে ফেলতে পারবা। তোমাদের শিটে আছে সবগুলো, দেখো। ওই এটা এডিট করে নাও, এটা এটা 2 হবে 20 হবে, এটা এনে হবে, এটা ঠিক করে নাও, এনে হবে। আর ওই জায়গাতে 90 জায়গায় 20 হবে। তো করো, দ্রুত করো, করো দ্রুত করো। কই করছো? আচ্ছা, কথা বলে না, দেখো। ওই সবাই লিখছো, দেখো তো। আচ্ছা, মান বেড়ে আনসার করছো? এই দেখছো তো মানটা, দেখছো তো অঙ্কটা, জাস্ট মানটা বসাইছে, আর কোনো কাজ আছে? আচ্ছা, স্যারকে বলো এখানে আয়তনটাকে লিটার এককে নিতে হবে না, না নিলেও চলবে। কেন বলো? কারণ উভয় দিকে অনুপাত, তাহলে আয়তন লিটার এককে নিলে ভালো, বাট না নিলেও কোনো অসুবিধা, সরাসরি মান বসাই দিলে কোনো সমস্যা নেই। কেন বলো? তার ঘন আয়তনের ক্ষেত্রে উপরে আয়তন নিচে আয়তন একই একক হলে তখন কাটাকাটি চলে যাবে। বুঝতে পারছি তো? আচ্ছা, গেল এবার। পিকে মানে মাইনাস লগ অফ কে, মানটা আলাদা করে, যে মাইনাস লগ অফ কে মানটা বের করতে হবে আলাদা করে। পিকে মানে কি বলো? মাইনাস লগ অফ কে। এ আবার বলো এই মাইনাস লগ অফ কি বলো? কে, মানে আলাদা মানটা বের করে তারপর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ওকে, ফাইন, গেল এটা। এই ডিরেক্ট প্রশ্নটা গেল। পরীক্ষাতে এই মানটা পিএসটা তোমাদের শর্ট সিলেবাসে নাই, না থাকলেও করতে হবে, কারণ পরীক্ষায় মান আসে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এবার যেটা পরীক্ষা আসে, মানে পরীক্ষা 100 ভাগ আসে, মানে কি শর্ট সিলেবাসে নাই যেহেতু আসবে না, কিন্তু নর্মাল গতানুগতিক নিয়ম 100% আসে। এই নিয়মটা যেটা বললাম 100%। সবাই দেখো, এটার বেসিকটা আগে মাথায় রাখবা। দেখো এদিকে দাও, তোমাকে পরীক্ষায় কখনো কি দেওয়া থাকবে না বলো? সরাসরি অ্যাসিড এবং লবণ দেওয়া থাকবে না। তোমাকে কি দেওয়া থাকবে? তীব্র অ্যাসিডের পরিমাণ, তীব্র ক্ষার, তোমার দুর্বল অ্যাসিডের পরিমাণটা বেশি পরিমাণে দেওয়া থাকবে, আর ক্ষারের পরিমাণটা কম দেওয়া থাকবে। তাহলে দেখো, যদি মিশ্রণে, লেখো যদি মিশ্রণে, সবাই লিখো যদি মিশ্রণে, যদি মিশ্রণে, যে টাইপ 2, এটা টাইপ 2, টাইপ 2 এর ম্যাথ, টাইপ 2, সবাই লেখো টাইপ 2। যদি মিশ্রণে দুর্বল অ্যাসিড বেশি থাকে, দেখো দুর্বল অ্যাসিড এটা বেশি পরিমাণে থাকবে, প্লাস সবল ক্ষার, এই যে সবল ক্ষার এটা কম পরিমাণে থাকতে হবে, নাহলে হবে না। থাকে, এই যে থাকে, তখন কি করতে হবে? একটু বেসিকটা বুঝে নাও। তখন একটু বেসিকটা বুঝে তারপর অঙ্কটা করবা। দেখো বেসিকটা খেয়াল করো, এদিকে দেখো। এই CH3COOH আছে, আর এখানে NaOH আছে। এখন আমাকে বলো, প্রাথমিক অবস্থায়
এখন দেখো এই মোলের মান 5 মোল আছে, ধরে নিলে 5 মোল আছে, আর এটা 2 মোল আছে, 2 মোল আছে, তাহলে উৎপাদ কি তৈরি হবে? CH3COONA সোডিয়াম এসিটেট বা সোডিয়াম ইথানয়েড প্লাস তৈরি হবে, পানি তৈরি হবে, পানি তৈরি হবে। এখন আমাকে বলো, নর্মালি আমাকে বলবা সহজ করে, দেখো এদিকে দাও, এই বিক্রিয়া যখন থাকে তখন বিক্রিয়া যখন করে ফেলবে তখন কি কোনো ক্ষার অবশিষ্ট থাকবে? ক্ষারটা সম্পূর্ণ কিসে পরিণত হবে? লবণে পরিণত হবে। কেন বলো তো? কারণ এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, মানে কম পরিমাণে থাকে। তো কম পরিমাণে থাকে, তার সাম্য অবস্থায় কি করে না করবে? যে সাম্য অবস্থায়, যে সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় কি হবে? দেখো এই 5 মোল থেকে 2 মোল চলে যাবে। কেন বলো তো? কেন কেন কেন? বিক্রিয়া করে ফেলছে। আর 2 মোলটা 0 মোল হয়ে যাবে। কেন বলো? সম্পূর্ণ বিক্রিয়া করে। আর এটা 2 মোল উৎপন্ন হবে। কেন বলো তো? প্রাথমিকভাবে এটা 0 মোল থাকে, এটাও 0 মোল থাকে, আর এটাও 2 মোল তৈরি হবে। এখন আমাকে বলো এই সম্পূর্ণ ক্ষারটা কিসে পরিণত হচ্ছে? লবণে। মানে এই ক্ষারটা সম্পূর্ণ কিসে পরিণত হচ্ছে? লবণে। তাহলে একটুখানি অ্যাসিড একটুখানি লবণ মিশ্রণে দোনোটা মিলে বাফার, এটা এবং এটা দোনোটা মিলিত বাফার। তাহলে ক্ষার আর কোনো অস্তিত্ব থাকতেছে। কিন্তু তোমাকে যখন প্রশ্ন দেবে তখন তো লবণ দেবে না, দেবে কি বলো? তাহলে মনে করবা যতটুকু ক্ষার ততটুকুই লবণ, বাট ওই যতটুকু ক্ষার হবে ততটুকু আবার এসিড থেকে কি হবে বলো? বিয়োগ হবে, কারণ ওইটা এসিড থেকে বিয়োজিত হয়ে লবণ তৈরি করছে। বুঝতে পারছি কিনা? তাহলে এখন দেখো এই মিশ্রণ একটু খেয়াল করো, এই NA - NB, তাহলে মোল অফ এ মোল অফ বি বিয়োগ গেছে। তো মূল সূত্র কি বলে? SABA - SBBB না? তো এখন আমাকে বলো এটা মানে কি? এখানে যেটা ছিল সেটা SBBB না? এই যে এটা মোল অফ এ, এই যে মোল অফ, এটা মোল অফ, এই যে এই SBBB না? কেন বলো তো এটা SBBB না? দেখো এটা NB না? এই NB না? এটাও তো NB। দেখো এটাও তো NB কেন বলছি? কারণ যতটুকু ক্ষার থাকে ততটুকুই কি তৈরি হয় বলো? লবণ তৈরি হয়। লবণ তৈরি হয় কিনা? তো তাহলে এখানে এই SBBB বলতে পারি, আর এটা SBBB বলতে পারি। তাহলে আমাকে বলো মিশ্রণে যে লবণটা তৈরি হয় সম্পূর্ণ কার মতো? যে লবণে ক্ষারের প্রাথমিক আয়তনের সমান পরিমাণ লবণ তৈরি হয়। তো এখন পিএইচ যদি বের করতে চাই তখন হিসাবটা কেমন আসবে দেখো তো। সুতরাং পিএইচ ইজ ইকুয়াল, দেখো পিএইচ ইজ ইকুয়াল টু PKA, দেখো PKA প্লাস লগ অফ, দেখো এই আমাদের নিয়ম কি বলো? এসিড সল্ট ডিভাইড বাই এসিড। তাহলে সল্ট কত বলো? যেটা মান দেওয়া, তাহলে ASBB, যে SBBB, আর এসিডটা কতটুকু আছে? এটা থেকে বিয়োগ, তাহলে SABA - SBBB। তাহলে সহজ হয়ে গেল না বিষয়টা? সহজ হয়েছে কিনা বলো? একদম সরাসরি মান বের করে ফেলা যাবে। তাহলে এই সূত্রটা তুমি লেখো, বেসিকটা লেখো, লিখো। দেখো তার মানে সম্পূর্ণ ক্ষারটা লবণে পরিণত হয়। সম্পূর্ণ ক্ষারটা কিসে পরিণত হয় বলো? লবণে পরিণত হয়। সম্পূর্ণ ক্ষারটা লবণে পরিণত হয়। তাহলে বাফার কখন হবে বলো? দুর্বল অ্যাসিডের পরিমাণ কি থাকবে বলো? বেশি থাকবে। আর সবল ক্ষারের পরিমাণ তখন বাফার হবে। কিন্তু সবল ক্ষারের পরিমাণ যদি বেশি হয় তখন সেটা বাফার হবে না। তাহলে বাফার যখন হওয়ার সত্য কি বলো? দুর্বল অ্যাসিডের পরিমাণ কি থাকবে? বেশি থাকবে, আর সবল ক্ষারের পরিমাণ কম থাকবে। মনে থাকতে হবে, তখন বাফার হবে, আদারওয়াইজ বাফার হবে না। আদারওয়াইজ কি হবে না বলো? বাফার হবে না। আচ্ছা এবার আসো সবাই একটু দেখো, লিখছো তো? লিখলে এবার দেখো এই কোয়েশ্চেনটা তুমি লিখবে। দেখো তখন তুমি লিখবে, সূত্র লিখছো না? তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে লিখবে প্রশ্নে এসিরও ক্ষার দেওয়া থাকলে এই সূত্র। দেখো প্রশ্নে এসিরও তীব্র ক্ষার দেওয়া থাকে, লিখবা প্রশ্নে লিখবা। আমি তো লিখছি মনে হয় এখানে না? প্রশ্নে কি থাকবে? এই যে প্রশ্নে কখন এই সূত্রটা কখন ব্যবহার করবা বলো? যদি মিশ্রণের দুর্বল অ্যাসিড বেশি পরিমাণ এবং সবল ক্ষার কি থাকে বলো? তখন এই সূত্রটা ব্যবহার করবা। আদারওয়াইজ এই সূত্র ব্যবহার করা যাবে না। এই সূত্রটা ব্যবহার করবা কখন? দুর্বল অ্যাসিডের পরিমাণ বেশি আর সবল ক্ষারের পরিমাণ কম। তাহলে আসো প্রশ্নের দিকে তাকাও, এদিকে তাকাও, এই কোশ্চেনের দিকে তাকাও, বলো বলো এখানে এটা কোশ্চেন, এটা দেখো ভালো করে খেয়াল করো। তাহলে এটা কি দুর্বল অ্যাসিড না তীব্র অ্যাসিড? দুর্বল অ্যাসিড। কি অ্যাসিড বলো? দুর্বল অ্যাসিড। আর এটা কি বলো? সবল ক্ষার। দেখো এটা গুণ করো, গুণ করলে 2 হয়, আর এটা গুণ করলে কত হয়? 1 হয়। দেখো না? তাহলে মানে এটার পরিমাণ বেশি, এটার পরিমাণ, তাহলে দুটোটার মিশ্রণ কি হবে বলো? বাফার হবে। এই কথাটা তোমাকে উল্লেখ করতে হবে। তাহলে একটু প্রশ্নটা লিখো। তাহলে এবি মিশ্রণের পিএইচ কত? তাহলে তুমি এখানে লিখার সময় এই যে লবণটা উৎপন্ন হয় এই কথাটা তোমাকে লিখতে হবে। এখানে ক্ষার সম্পূর্ণ বিক্রিয়া করে কিসে পরিণত হয়, এবং কিছু মিশ্রণে কিছু অ্যাসিড অবশিষ্ট থাকে, তাহলে অবশিষ্ট অ্যাসিড এবং লবণ মিলে কি তৈরি করে, এই কথাটা তোমাকে লিখতে হবে, নাহলে অঙ্ক হবে না। বুঝতে পারছি কিনা? দুইটা মিলে কি তৈরি করে? তো তাহলে একটু সবাই তোমাদের সামনে শীট আছে না? শীট থেকে দেখে এটা লিখো, দ্রুত লিখো, এই কোশ্চেনটা লিখো, সবাই কোশ্চেনটা লিখো।
কোশ্চেনটা লিখে, এবং এটাই পরীক্ষায় আসে। প্রশ্ন লিখো তাড়াতাড়ি। দেখো এটা দুর্বল অ্যাসিড আর এটা কি বলো, সবল ক্ষার। হ্যাঁ করো, দ্রুত করো, লিখো, খাতা লিখো, কই অঙ্ক করো, শর্টকাট করিও না, একটু বড়। এই কথাটা না লিখে, কথাগুলো না উল্লেখ করলে হবে না, নাম্বার পাবা না। কথাগুলো না বুঝলে নাম্বার পাবা না। এই তোমাদের 12 তারিখ থেকে শুরু হবে, বুঝছো? আমি তো বলে ফেলছি তোমার ইয়াতে 22 তারিখ, 12 তারিখ থেকে শুরু হবে কোর্সটা। আমি এডিট করে দিছি, তোমাদের 12 তারিখ থেকে শুরু হবে, সেকেন্ড ইয়ার শুরু হবে। আবার এদিক দিয়ে পরীক্ষার রুটিনও দিয়ে দেবো আমি, আগামী বছরের মধ্যে পরীক্ষার রুটিন দিয়ে দেবো, তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দেবো। আচ্ছা লিখছো কিনা বলো, লিখছো কিনা? লিখে এই লাইনটা লিখতে হবে। দেখো এটা এটা এই কথাটা না লিখতে হবে না। এবার মানটা বসাবা, মানটা বসা অঙ্ক করবা। দেখো মানটা, এই লাইনটা না লিখলে হবে না। ক্ষার সম্পূর্ণ বিক্রিয়া করে লবণে পরিণত হয়, এই কথাটা না লিখলে হবে না। ক্ষার সম্পূর্ণ বিক্রিয়া করে কিসে পরিণত হয় বলো? লবণে পরিণত হয়, এই কথাটা না লিখলে হবে না। ক্ষার সম্পূর্ণ বিক্রিয়া করে কিসে পরিণত হয় বলো? লবণে পরিণত হয়, এই কথাটা লিখতে হবে, না হলে হবে না। ক্ষার সম্পূর্ণ বিক্রিয়া করে লবণে পরিণত হয়। হ্যাঁ বুঝিনি, দেখাইতে হবে, না হলে তো টিচাররা বুঝবে না, কাটিয়ে দেবে খাতা। না তারপরও অনেক সময় দেখা যায়, বুঝছো তো বিষয়গুলো, কনফিউশন থাকে অনেক সময়। সবাই এই কথা না লিখছো, সবাই এর পেছনে লিখছো? আচ্ছা লিখতে এবার দেখো আনসার কত বেরোছে বলো? 4.744। এই 4 কত বেরোছে? 4.744। ফাইন। আচ্ছা দেখো পরীক্ষাতে এবার ঢাকা বোর্ডে 2023 সালে কি আসছে একটু দেখো। ঢাকা বোর্ড 2000 কত সালে বলো? 23 সালে কি আসছে দেখো, এই কোশ্চেনের দিকে তাকাও। দেখো এই কোশ্চেনে দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষার, বাট তোমাকে অ্যাকচুয়ালি এটা বলে না যে পিএইচ বের করো, বলে নাই। তোমাকে বলছে যে মিশ্রণের সামান্য ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা, তার মানে বাফারের কৌশল তোমাকে বলছে। তো বাফারের কৌশল কথাটা বলার আগে তোমাকে বলতে হবে যে এটা একটা বাফার। তাহলে বলো এটা দুর্বল অ্যাসিড কেমনে বুঝা? কে এর মান দেয়া আছে, কার মান দেয়া আছে, আর এখানে হচ্ছে এটা তীব্র ক্ষার MOH। তাহলে এই দুটোটা বেশি, দেখো এটা গুণফলটার মানটা এটা বেশি, 6 দুগুণে 12 আর 4 দুগুণে কত বলো 8। তাহলে এটার মান বেশি, এটার মান কম, তাহলে এই দুটোটার মিশ্রণটা একটা কি হবে বলো? বাফার হবে। যদি এটার মান বেশি হইতো তাহলে এটা বাফার হইতো না। তাহলে এটা একটা বাফার দ্রবণ, এই কথাটাই যে একটা লাইন লিখছো না, যে সম্পূর্ণ ক্ষার বিক্রিয়া করে কিসে পরিণত হবে? ফলে মিশ্রণে কি হবে বলো? একটা মিশ্রণটা একটা বাফার হবে। একটুখানি লবণ থাকবে আর একটুখানি অ্যাসিড থাকবে। এই অ্যাসিডের পরিমাণটা কত হবে দেখ, এই বাফারটা কি হবে দেখ, এটা হচ্ছে অ্যাসিড, এটা ক্ষার, তীব্র ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করছে? লবণ তৈরি করছে। কি তৈরি করছে?
এই লবণ এবং এসিড এই দুটোটা মিলেই তো বাফার হচ্ছে, রাইট? মানে লবণ এবং এসিড দুইটা মিলে কি হচ্ছে বল? বাফার। এটা এবং এটা দুটোটা মিলে কি হচ্ছে? বাফার হচ্ছে। এই দুটো মিলে কি হচ্ছে বল? এখন তোকে কৌশল যখন বলবি, তোকে বললো যে এখানে মিশ্রণে এসিড যোগ করলে কি হবে, দেখ মিশ্রণে যদি H+ যোগ করিস তখন এটা এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলবে? HA তৈরি করবে, তাহলে দুর্বল অপরিচিত থাকবে। আর মিশ্রণে যদি কি যোগ করিস বল? ওই যোগ করিস, তখন দেখ এটার সাথে এটা বিক্রিয়া করে কি তৈরি করবে? পানি তৈরি করে ফেলবে। ফলে মিশ্রণে pH এর মানে কোনো পরিবর্তন। এইভাবে তোকে বাফারের কৌশলটা ব্যাখ্যা করতে হবে, বুঝতে পারছি? তার মানে তোকে যে এটা বাফার দ্রবণ এটা বুঝাইতে হবে, তো বুঝানোর পরে তারপর তোকে এই সত্য মানে এই আর কৌশলটা লিখতে হবে, বুঝতে পারছি? মাথায় ঢুকছে কিনা? ঢুকছে কিনা বলো? আমি 2023 সাল, 22 সাল, 21 সাল সবগুলো প্রশ্নের ধারাবাহিকভাবে ক খ সহ পিডিএফটা দিয়ে দেবো গ্রুপে। গ্রুপে বলতে কোথায় দেবো? তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দেবো। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পিডিএফটা সংগ্রহ করবা। তার মানে যত ধরনের কি পাবা ক খ আছে সবগুলো আমি দিয়ে দেবো। সবগুলো কি করবো? দিয়ে দেবো। তোমরা এখান থেকে সংগ্রহ করবা, সংগ্রহ করে পড়লে হবে, না আর কিছু লাগবে না। আচ্ছা স্যার 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 এবার দেখ অনেকগুলো বোর্ডে আসে, দেখ আরো দেখ, আরো দিকে তাকা, দেখ আরো দিকে তাকা, দেখ এটার দিকে তাকা। এই যে এটা বাফার কিনা একটু দেখতো। এই বল 2 ও 3 নং দমন বাফার কিনা বলতো। দেখ এটা তীব্র ক্ষার আর এটা কি দুর্বল। এটার পরিমাণটা দেখ, এটার পরিমাণটা গুণ কর 6 এটা কত 48 আর স্যার এটা 32, মানে গুণ করছে না, গুণ করলে এটার মান বেশি এটার মান কম। তার এই দুটোর মিশ্রণ এটা কি হবে বল? কিন্তু তোকে মিশ্রণের পিএইচ বের করতে বলছে কিনা? তোর মাথা পিএইচ বের করতে বলে নাই, দেখ না বলে নাই। তোকে কি বলছে? কৌশলটা ব্যাখ্যা করতে বলছে। তো কৌশল বলার আগে তোকে বলতে বুঝাই দিতে হবে যে এটা একটা বাফার দ্রবণ, বুঝছ নাই? এটা বাফার দ্রবণ তো করাইছি, তখন এটার সোডিয়াম লিখতে হবে না, এটা পটাশিয়াম লিখতে হবে। কি লিখতে হবে বল? আর এই ব্যাপারটার নাম কি হবে? এটার সাথে কি যোগ হবে বল? এটার সাথে বাফারটা কি হবে? দেখ CA+CH3C⁻K হবে, এই দুইটা মিলে বাফার হবে, রাইট? এরকম না? কারণ এটা বিক্রিয়া করলে তো লবণটাই তৈরি করবে নাকি? ইউ শুড রাইট অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন, মানে কোশ্চেনের মেরিট বুঝে তোমাকে লিখতে হবে। আন্দাজে লিখলে হবে না, বুঝে বুঝে তোমাকে লিখতে হবে, কৌশলগুলো ব্যাখ্যা করতে হবে, বুঝতে পারছি কিনা? কনসেপ্টটা বুঝতে হবে যে কৌশলটা কি বলছে। সামান্য এসিড যোগ করলে সেটা প্রতিহত করবে, সামান্য ক্ষার যোগ করলে সেটা কি করবে? প্রতিহত করবে। ফলে মিশ্রণে পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে না, এই কথাটা তোমাকে বুঝাইতে হবে। তাহলে বাফার দ্রবণ মানে কি? প্রতিরোধকারী দ্রবণ, যেখানে মিশ্রণে পিএইচ এর মানে কোনো কি হয় না বল? পরিবর্তন হয় না। এই ব্যাপারগুলো যদি না বুঝো পুরো জিনিসটা উল্টাপাল্টা হয়ে যাবে। এবং এটা পরীক্ষা আসবে কনফার্ম, পরীক্ষা এটা কি আসবে, এভাবে কোনো সন্দেহ নাই। এখন দেখো তুমি যে তোমরা যারা একটু অ্যাডভান্স লেভেলে আছো তাদের জন্য একটা প্রশ্ন দেখো, এদিকে দেখো। যদি কোনো প্রশ্নে দেখো এটা যদিও পিএইচ বের করতে বলে নাই, তারপর তোমাকে আমি বলি দেখো এটা কি দেওয়া আছে বলো? 1 গ্রাম। এটা কয় গ্রাম? গ্রাম এককে দেওয়া থাকলে তখন কি হবে? মোলে নিয়ে যাবা, মোলে নিয়ে মৌলের সূত্র বসাবা। তো মৌলের সূত্র বসালে বলো এটা কি বলো? এটা দুর্বল অ্যাসিড আর এটা কি তীব্র ক্ষার। তখন এটা পিএইচ যদি বের করতে বলে তখন তোমার হিসাব কোনটা হবে বলো? এখানে কি কার মান বেশি? মোল কার বেশি? মোল বেশি দেখি না, আমি একটু দেখি দাঁড়া। মোল কার বেশি এখানে? এটা দুর্বল অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এটা আলাদা পড়াইছি না? অসলের লৌহন সূত্র দিয়ে পড়াইছি তো, মনে আছে তো? যদি শুধু তোমাকে বলে এসিডের দেখো, শুধু তোমাকে যদি বলে শুধু উদ্দীপকে অম্ল থাকলে পিএইচ কত হবে, তার মানে শুধু কাঠটা বের করবা। কাঠ এটা বের করবো না? এটা বের করবা কিনা বলো না? কার বের করবা? এসিডের বের করবা। তো এসিডের বের করতে গেলে ঘনমাত্রা সমান কি? এটা 100 ml, 100 ml দিন, 100 ml তোমাকে বের করতে, যে 100 ml 100 ml। তো তাহলে এখন আমাকে বলো এইটার ঘনমাত্রা W × 1000 m × কি বলো? V। W × 1000 হবে, W × 1000 m × কি হবে বলো? V হবে। 1000টা ঠিক করে দাও। তো ক্যালকুলেশন ঘনমাত্রা বের করলো, তাহলে PK K এর মানটা বের হয়েছে, PK এখান থেকে K এর মানটা বের করলা। তো K এর মানটা বের করে এবার K এর মান আলফা সমান কি √K বাই কি বলো? C। এবার আলফা C বের করলা, এরপর পিএইচ বের করলা। আর শর্টকাটে করলে কোনটা বলো? √K বাই C। করা যাচ্ছে কিনা বলো? আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্নে কি বলছে দেখো, উদ্দীপকের সামান্য এসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে না, পিএইচ নির্ণয় পূর্বক বলছে না? তাহলে এটা যদি পিএইচ নির্ণয় করতে হয় তাহলে সূত্র কোনটা বসাই দেবে বল? পিএইচ ইজ ইকুয়াল, দেখ পিএইচ ইজ ইকুয়াল টু PKa প্লাস লগ অফ, এই যে লগ অফ, দেখ এদিকে দেখা, এই মোল অফ বি আর মোল অফ এ মাইনাস মোল অফ বি, রাইট? এরকম না? তো বলো মৌলের সূত্র কি বল? এই মৌলের সূত্র কি? মৌল ইজ ইকুয়াল কি বল? মৌল ইজ ইকুয়াল কি বল? W/m না? তাহলে মৌল ইজ ইকুয়াল কি বল? তাহলে এটার মৌল বের করবে, এটার মৌল বের করবে, মানটা বসাই দিবি, পারবি না? তাহলে তোকে আগে বুঝতে হবে মৌল করতে। এখানে যেহেতু ঘনমাত্রা বা আয়তন দেওয়া নাই, তাকে মৌল দিয়ে অঙ্ক করতে হবে, বুঝতে পারছি কিনা বল? পারছি কিনা বল না?
समझदार के लिए এটা তোর পরীক্ষা আসতো ন, কিন্তু একটু জানলে ভালো। এই ধরনের প্রশ্ন আসবে না, কেন আসবে না বল, সিলেবাসে। কিন্তু যখন তুই অ্যাডমিশন দিতে যাবি তখন তোর এটা জানার দরকার আছে না। এই কারণে একটু বুঝিয়ে দিলাম জিনিসটা। তোর আজকের ক্লাসটা পুরো ওয়ান কাইন্ডস অফ ফাও, কেন বলতো, কারণ আজকের ক্লাসের এই পড়াগুলো পরীক্ষা আসবে, কিন্তু এটা তোর দরকার আছে। কেন, যদি প্রশ্ন কঠিন হয়, এই প্রশ্ন কি হয় বল, কঠিন হয়, একটু বুঝার জন্য। আচ্ছা, এই আগামী ক্লাসে আমরা কি ধরতেছি, কর্মমুখী রসায়ন ধরতেছি। এই আমাদের ইয়া শেষ, রাসায়নিক পরিবর্তন শেষ। রাসায়নিক পরিবর্তন তাহলে কি পড়াইলাম না বল, ওই যে ইয়াটা পড়াচ্ছি না, কোনটা, ও তাপ রসায়ন আছে না, এই তাপ রসায়ন আছে না, হ্যাঁ সে তাপ সমষ্টি সূত্র এগুলো পড়াচ্ছি না, কেন সিলেবাসে না, এই কারণে। বাট কেউ যদি করতে চাও কি করবা, অনলাইন থেকে দেখে নিতে পারবা। তাহলে সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে। এই অফ করে দাও।